Welcome to online class on behalf of Chachahat Degree Madrasa. So here is Bulbul Ahmed, lecturer in English, Chachahat Degree Madrasa Shafan Nagar. Dear learners, I hope you are well by the mercy of Allah. I am also fine. Today I am going to discuss with you on the first paper topic, Valentina Tereshkova. The title of this story, Two Women. So at the very beginning of this story, we have to know the main theme of the passage or story. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের জানতে হবে এই গল্পের প্রধান বিষয়বস্তু বা মূল কথা কি। The main theme of this passage, the contribution of two women or the contribution of women in the field of space or the arrival to space. অর্থাৎ এই প্যাসেজের মাধ্যমে আমরা এটাই জানতে পারছি বা দেখতে পাচ্ছি যে মহাকাশে নারীদের ভূমিকা বা মহাকাশে নারীদের গমন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজেই এই প্যাসেজের মাধ্যমে ভ্যালেন্টিনা টেরেসকোভার সেই ছোটকাল অর্থাৎ শিশুকাল এবং পরবর্তী তার চাকরি জীবন বা তার আগে তার পড়াশোনা, তার চাকরি জীবন এবং বর্তমান তার কি পরিস্থিতি, তিনি কোথায় আছেন। তো সর্বপ্রথম আমরা তার জীবনী সম্পর্কে একটু ধারণা নিব। At first we have to know the biography of Valentina Tereshkova. So let us come back to the board. প্রথমে আমরা বোর্ডে লক্ষ্য করছি ভ্যালেন্টিনা টেরেসকোভার জন্ম। হোয়াট ইজ দ্য এজ, এজটা কত অর্থাৎ জন্মটা কত, তার সালটা কত, হোয়াট ইজ দ্য ইয়ার। দ্য ইয়ার ইজ দ্যাট 1937। উনি 1937 সালে জন্মগ্রহণ করেন। যদি বলি হোয়ার ওয়াজ হি বর্ন, কোথায় তিনি জন্ম নিয়েছিলেন, সেই প্লেসটার নাম হচ্ছে রাশিয়ার বিখ্যাত একটি গ্রাম ম্যাসলিনিকোভা। সেই গ্রামের নাম হচ্ছে ম্যাসলিনিকোভা, আর ডিস্ট্রিক্টটির নাম ছিল টুটায়েভস্কি, টুটায়েভস্কি, এবং তার দেশের নাম হলো সেন্ট্রাল রাশিয়া অর্থাৎ কেন্দ্রীয় রাশিয়া, যেটা সদর রাশিয়া সেইটাকে আমরা সেন্ট্রাল রাশিয়া বলছি। সেই রাশিয়ার বিখ্যাত মেয়ে ভ্যালেন্টিনা টেরেসকোভা। তো ওনার শুরুটা যদি আমরা বলি, at the very beginning of Valentina Tereskova's life, he got admitted in the school in 1945. অর্থাৎ সর্বপ্রথম আমরা দেখছি যে 1945 সালে তিনি স্কুলে ভর্তি হন। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। সে 8 বছরে উনি ভর্তি হওয়ার পরে কিছুদিন পড়াশোনা চালিয়ে যান। এরপরে তার দূরশিক্ষণের প্রতি যে তার একটা নেশা, she was very interested to go to space, অর্থাৎ মহাশূন্যে যাওয়ার যে তার একটা স্পৃহা, তার যে আগ্রহ, সেইটার কারণে তিনি পরবর্তীতে স্কুল ত্যাগ করেন 1953-তে, অর্থাৎ 1953 সালে তিনি স্কুল ছেড়ে চলে যান এবং ভর্তি হন একটি অ্যারো ক্লাবে। অ্যারো ক্লাব মিন্স মহাশূন্যে যাওয়ার জন্য একটি ট্রেনিং সেন্টার। সেই সেন্টার থেকে তিনি অনেকগুলো ট্রেনিং নিয়েছেন, অর্থাৎ রকেট থিওরির উপর নিয়েছেন, আইসোলেশন টেস্টের উপর নিয়েছেন, প্যারাশুট জাম্পিং এর উপর নিয়েছেন। এরকম অনেকগুলো মহাকাশ সম্বন্ধীয় কিছু ট্রেনিং তিনি নেন এবং প্রত্যেকটি ট্রেনিংয়ে তিনি সফলতার সাথে শেষ করেন। এরপরে আমরা দেখছি উনি 1959 সালে স্কাই ডাইভিং এর উপরে ট্রেনিং নেন। she got the training how to skydive or how to be a skydiver, কিভাবে স্কাই ড্রাইভার হওয়া যাবে, কিভাবে মহাশূন্যে যাওয়া যাবে, সেই গাড়িটি কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সেই স্পেস কিভাবে জয় করা যাবে, সেজন্য তিনি স্কাই ডাইভিং এর উপর ট্রেনিং নিয়েছিলেন। এবং তারপরে তিনি 22 বছর বয়সে
সর্বপ্রথম প্যারাশুট জাম্প করেন এবং এই পর্যায়ে বলে রাখা ভালো, উনি প্যারাশুট মোট জাম্প করেছেন 120 বার এবং গোটা পৃথিবীটা উনি প্রদক্ষিণ করেছেন 48 বার। গোটা পৃথিবীটা উনি ঘুরে বেড়িয়েছেন মোট 48 বার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষণীয় বিষয় যে উনি আবার এই সব ট্রেনিং এর মাঝে মাঝে উনি আবার চাকরিও করেছেন। চাকরি করতেন একটা টেক্সটাইল কোম্পানিতে, অর্থাৎ অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার হিসাবে ছিলেন। এরপরে ওনার পরবর্তী জীবনে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এই প্যাসেজে আমরা আরেকটা ক্যারেক্টার দেখতে পাই যে 1961 সালে ইউরি গ্যাগারিনের একটি ক্যারেক্টার। 1961 সালে আমরা জানি সবাই প্রথম মহাশূন্যে গমন করেছিলেন যিনি, তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। আপনারা জানেন তার সাথে আরো অনেকেই গিয়েছিলেন, আমরা অনেকেই জানি, এবং তিনি হলেন নীল আর্মস্ট্রং, তারপরে ইউরি গ্যাগারিন, মাইকেল কলিন্স, এই নভোচারীরা একসময় গিয়েছিলেন। তো সবাই ছিলেন কিন্তু পুরুষ। এর মাঝে আরো একটি বিষয় আমি ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে সর্বপ্রথম মানুষেরও আগে মহাশূন্যে গমন করা হয়েছিল যাকে, তিনি হলেন কোনো মানুষ না, উনি জাস্ট লাইকা নামে একটা কুকুর। তো লাইকা নামে একটা কুকুরকে সর্বপ্রথম সেই মহাশূন্যে পাঠানো হয়েছিল। তো এরপরে আমরা মানুষ পাঠানো শুরু করেছিলাম। তো সর্বপ্রথম আমরা দেখেছি ওই ইউরি গ্যাগারিনকে এই প্যাসেজে। এরপরে আমরা দেখছি নারীদের মধ্যে সর্বপ্রথম মহাশূন্যে গমন করেছিলেন যিনি, তিনি হলেন ভ্যালেন্টিনা টেরেস্কোভা। অবশ্য পরবর্তীতে আমরা আরো একজনকে দেখেছি ওই সময়ে, কল্পনা চাওলা। এর পরের প্যাসেজটা আমরা পড়লে বুঝবো যে পরবর্তী সফল নারী ছিলেন কল্পনা চাওলা। তো এ পর্যন্ত হিসাব করে যেটা পাওয়া যায় যে 59 জন নারী এই মহাশূন্যে পাড়ি জমিয়েছেন। তাহলে মহাশূন্যে নারীদের ভূমিকাও কম নয়, পুরুষদের পাশাপাশি তারাও আজকে মহাশূন্যে সফল। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1962 ভ্যালেন্টিনা সিলেক্টেড অ্যাজ কসমোনাউট, অর্থাৎ আমরা জানি যে কোনো কঠিন কাজে বা যে কোনো কাজে সফল হতে গেলে রাতারাতি সফলতা আসে না, সেখানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সবসময় নিজে ইচ্ছে করলেই হওয়া যায় না। সেখানেও অনেক অ্যাপ্লিক্যান্টস তাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল সেই গবেষণা কেন্দ্রে বা মহাশূন্যে যাওয়ার যে ক্লাব ছিল সেই ক্লাবের অফিসে অনেকেই দরখাস্ত করেছিল, তার মধ্যে সিলেক্টেড হয়েছিল এই ভ্যালেন্টিনা টেরেস্কোভা এবং পরবর্তীতে তাকে ফাইনাল সিলেক্টেড হিসাবে গ্রহণ করা হয় একজন কসমোনাউট বা অ্যাস্ট্রোনট অর্থাৎ নভোচারী হিসাবে। এবং 1963 সালে তিনি ভস্টক 6-এ করে 63 সালের 16 জুন ভস্টক 5 এর পরে, অর্থাৎ ভস্টক 5-এ উনি বিভিন্ন ট্রেনিং করেছেন। তারপরে লাস্ট অফ অল ফাইনালি দেখা গেছে যে 1963 সালের 16 জুন ভস্টক 6 এর মাধ্যমে তার সহযোগী সোলোভায়োভা এর সহযোগিতায় সমস্ত পোশাক আশাক পরে উনি যাত্রা শুরু করেন মহাশূন্যে 1963 সালে। এবং আমরা জানি সেখানে তিনি 3 দিন অবস্থান করেছিলেন মহাশূন্যে এবং গোটা পৃথিবী 48 বার প্রদক্ষিণ করেন। তো এরপরে তিনি ফিরে আসেন আবার পৃথিবী। এরপরে আমরা দেখছি 1977 সালে উনি এই অ্যারোস্পেসের উপরে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রি লাভ করেন, অবশ্য মহাশূন্য থেকে ফিরে আসার পরে 1977 সালে। তিনি যে মহাশূন্যে এই বিরাট ভূমিকা রাখেন প্রথম মেয়ে হিসাবে, প্রথম নারী হিসাবে, তাকে দেখে হয়তো পরবর্তীতে অনেকেই অনুপ্রাণিত হয়ে আজকে হয়তো পাড়ি জমাচ্ছে সেই মহাশূন্যে। কিন্তু সর্বোপরি তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন সিম্বল অফ ব্রেভারি, সাহসের প্রতীক।
symbol of going to the first woman, প্রথম মহাশূন্যে আগমনের প্রথম নারীর প্রতীক। এবং এই অবিসংবাদিত এবং সাহসী নারী তাকে পরবর্তীতে রাশিয়ার আইনসভার নিম্ন কক্ষের একজন সদস্য হিসাবে সিলেক্টেড করা হয় এবং নির্বাচিত করা হয়, এবং তিনি এখনো রাশিয়ার প্রেসিডিয়াম সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি এখনো জীবন্ত, কিংবদন্তি, তিনি এখনো সুস্বাস্থ্যের সাথে বেঁচে আছেন। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ওনার এইসব দায়িত্ব পাওয়ার পরে উনি সফলতার সাথে সব পালন করে যাচ্ছেন। এবং সর্বশেষ উনি ভ্যালেন্টিনা টেরেস্কোভা সর্বশেষ যিনি যার কাছে আবেদন করেছেন আরো একবার মহাশূন্যে যাওয়ার জন্য, তিনি হলেন রাশিয়ার বিখ্যাত প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। আমরা ভ্লাদিমির পুতিনকে অনেকেই চিনি, কারণ এখনো উনি রাশিয়ার স্ট্যান্ডিং বর্তমান প্রধানমন্ত্রী, এবং তার কাছে আবেদন করেছেন যে আমি শেষবারের মতো আরো একবার যেতে চাই। অবশ্যই এটা বেশ কয়েক বছর আগের প্যাসেজ, সেই হিসাবে আমার বয়স তখন 70 ছিল, কিন্তু আজকের কথা চিন্তা করলে 37 টু আজকে 2020-এর চিন্তা করলে আমরা দেখি যে বর্তমান তার এজ 83, অর্থাৎ 83 বছর। তো আমরা দোয়া করি উনি শারীরিকভাবে ভালো থাকেন এবং আবারও তার শেষ ইচ্ছা পূরণ করবেন, এই আশা ব্যক্ত করি। এবং এখানে তার কয়েকটি কথা আরো আমরা ছেড়ে দিয়েছি, সেটা হলো যে ওনার বাবা মা কি করতেন। উনি কিন্তু খুব একটা কোটিপতি বা ধনী পরিবার থেকে আসেননি। তার মা ছিলেন একজন টেক্সটাইল প্লান্টের একজন কর্মচারী, অর্থাৎ পোশাক কারখানায় চাকরি করতেন, এবং তার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ, একজন ট্রাক ড্রাইভার ছিলেন। ঠিক আছে, তাহলে তার পরিবার সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন তো dear learners, now we have come to know some important words from this passage. আমরা এই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড জানবো। অনেকগুলো ওয়ার্ড, ভালো ভালো ওয়ার্ড আছে, পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে, কিন্তু কয়েকটি ওয়ার্ড আমি দিলাম, তোমরা আরো কিছু ওয়ার্ড টেক্সট থেকে তোমরা পড়ে নিবা, এবং তোমাদের ডিকশনারি থাকলে সেখান থেকে কিছু হেল্প নিতে পারো। তো এখানে আমরা দেখছি স্কাই ডাইভিং কিন্তু এইটা মহাশূন্যে যাওয়ার জন্য যে একটা ট্রেনিং, কিভাবে হাউ টু ড্রাইভ দ্য কার, কিভাবে মহাশূন্যের গাড়ি চালাতে হয়, সেই স্কাই ডাইভিং চালানোর প্রসেস বা প্রক্রিয়া, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্কাই ড্রাইভার। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সপার্টাইজ, অর্থাৎ দক্ষতা, স্কিলড। এই স্কিলকেও আমরা কিন্তু এক্সপার্টাইজের আমরা সিনোনিম মনে করতে পারি। এরপর আমরা দেখছি অ্যাস্ট্রোনট, অর্থাৎ কসমোনট। অ্যাস্ট্রোনট মানে নভোচারী, যারা মহাশূন্যে যায় তাদেরকে নভোচারী বলা হয়, তো সেইটা হচ্ছে কসমোনট। এরপর রিজাইম মানে শাসন ব্যবস্থা, অর্থাৎ রুলিং সিস্টেম। এরপর নৌজিয়া বমি ভাব, অর্থাৎ ভমিটিং। এই সবই ওর মধ্যে আছে, ওই প্যাসেজের মধ্যে আছে। সুতরাং আরো অনেকগুলো ওয়ার্ড আছে, তো তোমরা এগুলো আন্ডারলাইন করবে এবং তোমরা ডিকশনারি আশ্রয় নিবা। না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, কোশ্চেনগুলো লিখে দিবা, আমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। তো তোমরা এই ক্লাসগুলো মাদ্রাসা পেজে পাবা, আমার পেজেও পাবা, ইউটিউবেও পেতে পারো। তো এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।